আমরা এখন আছি হাওড়া ব্রিজে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি হাওড়া ব্রিজ, আর এপাশে গঙ্গা নদী, আর মাঝখানে এই ব্রিজটি। আর দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, আর অসংখ্য লোকজন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। গুড মর্নিং এভরিওয়ান। ডে টু কলকাতা। গতকালকে আমরা বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে, আর এখানে এসে আমরা হোটেলে উঠছিলাম, গেস্ট হাউসে। আপনার এই যে খাদ্য ভবন দেখছেন, এইটা নিউ মার্কেট রোড সোজা চলে গেছে, ধর্মতলা নিউ মার্কেট। আর এখানে এসে খাদ্য গুদামের সামনে দিয়ে এদিক দিয়ে বা এপাশ দিয়ে আপনার বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন। আপনারা যদি প্রথম এসে থাকেন তাহলে এদিকে একটু কম রেটেই আসলে গেস্ট হাউসগুলো পাবেন। আর আমরা এখন আমাদের গেস্ট হাউস থেকে চেক আউট করে আমরা বের হয়ে পড়লাম কলকাতা শহর ভ্রমণের জন্য। তো অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো কলকাতা শহরটি, আমরা কোথায় যাই, কি করি, বিস্তারিত। তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগটি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য মার্কেট, কাঁচা বাজার সব রাস্তার পাশে নিয়ে পড়ছে, সেমি বাংলাদেশের মতোই। আমরা বাসে উঠবো এখন, ইন্ডিয়ান লোকাল বাসে। বন্ধুরা, আমরা ধর্মতলা থেকে বাসে রওনা দিয়েছি হাওড়ার উদ্দেশ্যে, আর আমরা আজকে লোকাল বাসে করে যাব হাওড়া, এবং হাওড়া ব্রিজ আপনাদের ঘুরে দেখাবো। এখন আমরা আছি ধর্মতলা, আর এর পাশেই নিউ মার্কেট, আর সোজা ধর্মতলা এটা, আর এটা হচ্ছে 4 রাস্তার মোড়। বন্ধুরা, আমরা এখন বাসে উঠে রওনা দিয়েছি হাওড়া সেতু দেখার জন্য। তো চলুন চলতে চলতে শুনে নেওয়া যাক হাওড়া ব্রিজের ইতিহাস। হাওড়া ব্রিজটি যে নদীর উপর অবস্থিত সে নদীটির নাম হুগলি নদী, আর এই নদীর দুপাশে দুটি শহর, একটি হাওড়া আর একটি কলকাতা। আর এই দুই শহরে তখন জাকিয়ে ব্যবসা করতেন সে সময়কার ইংরেজ সাহেবরা, আর এর ফলে গড়ে উঠেছিল নতুন নতুন কলকারখানা। কিন্তু সমস্যা ছিল এপার ওপারে যাতায়াত নিয়ে। আর তখন এই নদীর উপরে ছিল একটি ব্রিজ, আর সেটির নাম হলো পন্টুন ব্রিজ। নিচে নৌকা ভাসছে, তার উপর কাঠের পাটাতন, মাঝ বরাবর 200 ফুটের মতন খুলে দেওয়া যায়। অবশ্য সবসময় নয়, যখন স্টিমার বা জাহাজ চলাচল করত তখন এই খুলে দেওয়া হতো। সময়ও গড়িয়েছে, ব্যবসাও বেড়েছে। 1921 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ। ব্রিজ খুলে জাহাজ বা স্টিমার যেতে দিলে ব্রিজ বন্ধের ফলে রাস্তায় যানজট তৈরি হতো। আর সেই সময় গরুর গাড়িতে মালামাল আনা নেওয়া করা হতো। তাই তখনকার সরকার বাহাদুর ভেবে দেখলেন গরুর গাড়ি যাইবার চাইতে জাহাজ চলাচল বেশি জরুরি। নতুন রকমের ব্রিজ পরিকল্পনা শুরু করলেন এবং দেশ বিদেশ থেকে বহু নামি দামি কোম্পানির কাছ থেকে নকশা নিয়ে এলেন। আমরা এখন আছি হাওড়া ব্রিজে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি হাওড়া ব্রিজ, আর এপাশে গঙ্গা নদী, আর মাঝখানে এই ব্রিজটি। আর দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, আর অসংখ্য লোকজন। তো আমাদের দেখায় প্রথম আসলে খুবই ভালো লাগছে
আর এখানে দেখছি মূলত আপনার ভিডিও করা বা ছবি তোলা নিতে, তারপরে অনেকে তুলছে, আর আমরাও তাদের দেখা দেখে আমরাও একটু ভিডিও করে নিচ্ছি এই পার্কে। আর এই ব্রিজটি প্রায় 70 বছর ধরে স্থাপন করা হয়েছে, আর এটি সম্ভবত 1965 সালের পর থেকে এই ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ সেতু নাম দেওয়া হয় এই ব্রিজটির, আর এটির বর্তমান নাম রবীন্দ্রনাথ সেতু। হাওড়া সেতু, যার বর্তমান নাম রবীন্দ্রনাথ সেতু, হুগলি নদীর উপর অবস্থিত। এই সেতু 1943 সালের 3রা ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য, এবং 1965 সালে হাওড়া সেতুর নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্রনাথ সেতু। বর্তমানে এই সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় 1 লক্ষ গাড়ি এবং 10 লাখেরও বেশি মানুষ চলাচল করে। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি এই ব্রিজে আসতে চান তাহলে অবশ্যই নিউ মার্কেট বা ধর্মতলা থেকে হাওড়ার বাস নিয়ে নেবেন। আর এখানে আসতে গেলে বাস ভাড়া পড়বে 12 টাকা করে জন প্রতি, আর খুব বেশি সময় লাগে না, আপনার খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন এই হাওড়া ব্রিজে। আর চেষ্টা করবেন ব্রিজের ও মাথায় নামার জন্য, তাহলে ও মাথা থেকে নেমে পায়ে হেঁটে বৃষ্টি ফুল দেখে এ মাথায় আসতে পারবেন। আমরা এখন যাব গঙ্গা নদীর পাড়ে, আর হাওড়া স্টেশন দেখার জন্য। তো অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রকার নাট বল্টু এবং পিলার ছাড়া এই ব্রিজটি দেখতে মনে হচ্ছে একটি ঝুলন্ত সেতু। সত্যি অসাধারণ একটি ব্রিজ এটি। আর অপূর্ব এই ব্রিজটির ডিজাইন করেছিলেন তৎকালীন খ্যাতনামা ইঞ্জিনিয়ার বেসিল মঠ সাহেবের। ক্যান্টিলিভার ব্রিজটি অনুমোদন পাশ হয় 1926 সালে, যার ফলে নিচ দিয়ে জাহাজ চলতে পারবে, আবার উপর দিয়ে গাড়ি, কোনো প্রকার যানজট ছাড়াই। আর তারপর থেকে শুরু হয় ব্রিজ তৈরির তোড়জোড়। প্রায় 24,000 টন ইস্পাত দিয়ে তৈরি হয় এই হাওড়া ব্রিজ, এবং এই ব্রিজটি তৈরি করতে প্রায় সময় লেগেছিল 7 বছর। প্রায় 80 বছরেরও বেশি সময় ধরে হাওড়া ও কলকাতার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনও আমাদের সুপরিচিত কোনো প্রকার নাট বল্টু ছাড়াই হাওড়া ব্রিজটি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আসছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আমার সামনে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতের বড় ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন। কম সময়ে ও কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করতে গেলে ভারতবাসীরা প্রধানত ভরসা করে রেলপথে। প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন লক্ষ লক্ষ ভারতবাসী। দূরপাল্লার ট্রেন যাত্রা অনেকের কাছেই বেশ রোমাঞ্চকর। সেই ভ্রমণ কিছু লোকজন যতটা উপভোগ করে তার চেয়েও বেশি আগ্রহ দেখায় ভারতের স্টেশনগুলি সম্পর্কে। আমরা অনেকেই জানি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হলো গোরখপুর, এবং ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হলো হাওড়া জংশন।
এটি ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন। শুধু বৃহত্তমই নয়, এটি দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনও। প্রতিদিন প্রায় ৬০০-রও বেশি ট্রেন এই রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করে, তাই এই স্টেশনের আরেকটি নাম দেওয়া হয়েছে রেল নগরী। স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি। একসময় এই মোহরে ছিল বিপ্লবীদের কেন্দ্রস্থল। স্বাধীনতা আন্দোলনের সময় তাদের সভা সমাবেশ ও যাবতীয় পরিকল্পনা এখানেই প্রস্তুত করা হতো। ককলি ঘটনার আগে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছিল বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। হাওড়া জংশন দেশের সবচেয়ে সুন্দর স্টেশনের মর্যাদাও পেয়েছে। শুধু বাইরে থেকে নয়, ভিতরে থেকেও এই স্টেশনটি আন্তর্জাতিক মানের। শহরের এই রেলওয়ে স্টেশনে রয়েছে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। লোকে বলে পুরানো স্টেশন এবং নতুন স্টেশন। এই জংশনে একই সময়ে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে, যা ভারতের অন্য কোনো স্টেশনে এই ব্যবস্থা নেই। আর আমরা হাওড়া ব্রিজ ঘোরা শেষ করে এখন এখান থেকে যাব বেলুর মাঠ, আর সেখান থেকে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো আমরা ওপারে যে ওখান থেকে লঞ্চে করে যাব বেলুর মাঠ প্রথমে, তারপর লঞ্চে করে যাব কালীবাড়ি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন ঘুরে আসি বেলুর মাঠ ও কালীবাড়ি থেকে।